কয়েকদিন হলো আমরা বর্ধমান হতে ফিরেছি। অর্ণববাবুর থেকে যে পুঁথিটা ব্যোমকেশ নিয়ে এসেছিল মনে আছে? হ্যাঁ, ব্যোমকেশ এখন ওটা নিয়ে পড়ে আছে। ব্যোমকেশকে তো জানোই তোমরা, কোনো কিছুতে একবার লেগে পড়লে তার নিষ্পত্তি না করা পর্যন্ত ঘুম হয় না। আর এই পুঁথির ক্ষেত্রেও ব্যাপারটার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এই কদিন আমি আমার প্রকাশিত হতে চলা বইটার পিছনে কিছুটা ব্যস্তই ছিলাম বলতে পারো, তাই ব্যোমকেশের ব্যাপার স্যাপারে সেরকম নজর দিতে পারিনি। বাড়ি ফিরছি, খাচ্ছি, দাচ্ছি, আবার বেরিয়ে পড়ছি। আজ দুপুরে খেতে এসে খেয়াল করলাম ব্যাপারটা। এই পুটিরাম, বলছি ব্যোমকেশ কোথায় বলো তো? খাওয়া দাওয়া করবে না নাকি? দুপুর গড়াতে চললো, নাকি আগে খেয়ে নিয়েছে ও? না, আগে দাদাবাবু তো এমনটাই করছে এই কদিন। ওই তুমি খেয়ে বেরিয়ে যাচ্ছ, আর ওদিকে প্রতিদিনই দুপুরটা উনি না খেয়েই কাটাচ্ছেন। আবার বেশি ডাকাডাকি করলেও খুব চটে যাচ্ছে। তাই আমি খাবার থালা ফেলে উঠে পড়লাম। দেখা দরকার, এরকম প্রতিদিন খাবার না খাওয়াটা ভালো কথা নয়। তুমি আবার উঠছো কোথায়? খাবার ফেলে কি এইভাবে উঠতে আছে? পুটিরাম, তুমি বরং একটা কাজ করো, ব্যোমকেশের খাবারটা বেড়ে ফেলো, আমি বরং ডেকে আনছি ওকে। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। দেখো তো একটু, আমার কথায় তো কানই পাচ্ছে না। যদি তোমার কথা শোনে। ব্যোমকেশ পাশের ঘরেই ছিল, দরজাটা এমনি ভেজানো। আমি বেশ সন্তর্পণেই প্রবেশ করলাম, যাতে কোনোভাবেই বুঝতে না পারে যে কেউ ঘরে প্রবেশ করেছে। ও ঠিক কি দরকারি কাজে ব্যস্ত, নাওয়া খাওয়ার কথা ভুলে গেছে, একবার তো দেখা দরকার। না, আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা মোটেই হলো না। ব্যোমকেশ এদিকে পিছু ফিরে বসেছিল। দরজাটা প্রায় নিঃশব্দে খুলে ঘরে পা রেখেছি কি রাখিনি অমনি। কি অজিত, ব্যাপার কি তারপর? আজকাল দেখা সাক্ষাৎ যে খুব কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যোমকেশ কথাটা বলল বটে, কিন্তু ওর চোখ সামনের টেবিল থেকে মোটেই সরল না। বুঝলে কি করে যে আমি এসেছি ঘরে? এটা তো যে কেউ বলে দিত বন্ধু। বলে ব্যোমকেশ ওর কাজ ফেলে প্রথমবারের জন্য আমার দিকে তাকালো, মুখে চোরা হাসি। এরপর আবার নোটবুকটায় মন দিল পুনরায়। আমি ওর পাশের বিছানায় বসে বললাম, কীরকম? যে কেউ কিভাবে বলে দিত? কীরকম? ধরো, বাড়িতে এই ভর দুপুরে ডাকার মধ্যে কে আছে? আছে শুধুমাত্র দুটো মানুষই, পুটিরাম আর তুমি। আর এটা তো পরিষ্কারই যে পুটিরাম নিশ্চয়ই আমাকে ডাকতে আসবে না। একদিন আমাকে খেতে ডেকে ডেকে ও নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছে। দু একদিন আগে থেকেই ও বারবার খেতে ডাকায় বিরতি দিয়েছে। অর্থাৎ পুটিরামও গেল বাদ, টাকার মধ্যে রইল পড়ে অজিত বন্দ্যোপাধ্যায়। যাক, খাবার কথা মনে আছে দেখছি। দুপুর তো গড়াতে চললো, খাওয়াটা কখন হবে শুনি? পুটিরামের মুখে তো শুনলাম কদিন তুমি নাকি এরকমই করছো, দুপুরে খাবার সময় নেই। ব্যোমকেশ ওর নোটবুকটা বন্ধ করে হঠাৎ উঠে দাঁড়ালো। চলো খেয়ে নেওয়া যাক। এত তাড়াতাড়ি ও রাজি হয়ে যাবে ভাবিনি। এরকমটা করা যে ওর ধাতে একেবারেই নেই। আমরা খেতে বসলাম। পুটিরাম বহু পূর্বেই ব্যোমকেশের খাবারও বেড়ে রেখেছিল। আচ্ছা ব্যোমকেশ, একবার খেতে আসার কথা বলেছি কি বলিনি? তুমি আসতে রাজি হয়ে গেলে, হঠাৎ করে এত স্বভাবের পরিবর্তন, কি ব্যাপার বলো তো? না, সেরকম কিছু না। পরিবর্তন তো মানুষের জীবনেরই একটা অঙ্গ অজিত। আর তাছাড়া আমার পুঁথি সংক্রান্ত কাজটাও এই প্রথম কিছু দূর অগ্রসর হয়েছে, তাই তাই ভাবলাম আর কি। আচ্ছা, তাই বলো। আসল কারণ তাহলে এটা। তা পুঁথিটা সম্পর্কে নতুন কি জানলে শুনি? না, বলার মতো কিছুই জানতে পারিনি এখনো। তবে আমার বিশ্বাস অজিত, একটা যোগসূত্র খুঁজে পেয়েছি আমি। কীরকম যোগসূত্র? রকম বলতে ওই গোলমেল রকমের এক যোগসূত্র বন্ধু। হ্যাঁ, ব্যোমকেশ ওই রকমভাবেই তড়িঘড়ি খেয়ে উঠে গেল। আমার তখনও খাওয়া শেষ হয়নি। তার মধ্যেই আবার দেখি কাঁধে ওর পাশ ব্যাগটা নিয়ে বেরোনোর জন্য একেবারে প্রস্তুত। অজিত, আমি একটু বেরোলাম, ফিরতে সন্ধ্যা হতে পারে। এরপর আমিও তড়িঘড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম প্রকাশনীর উদ্দেশ্যে। বাড়ি ফিরতে বেশ সন্ধেই হয়ে গেল। বেশ কিছুক্ষণ হবে ফিরেছি, কিন্তু এখনও সত্যান্বেষী মশাই টিকির পর্যন্ত দেখা নেই। আরও কয়েক ঘন্টা পরে ব্যোমকেশ বাড়ি ঢুকল। আসুন সত্যান্বেষী মশাই, আসুন আসুন, আপনারই তো অপেক্ষায় ছিলাম এতক্ষণ। এখন মোটামুটি ফাঁকাই আছি বলতে পারো, প্রকাশনার কাজও প্রায় শেষ। তো শুরু করা যাক নাকি? কিসের শুরু? ব্যোমকেশ ওর কাঁধ থেকে ব্যাগটা টেবিলে রেখে পাশের চেয়ারটা টেনে নিয়ে বেশ আরাম করে বসল।
পুঁথির ব্যাপারটা কি একটা সূত্র টুত্র কী সব পেয়েছিলে বলছিলে না? অজিত, এতদিন কেবল গোল গোল করে ঘুরেই যাচ্ছিলাম মাত্র। এমনকি সুরেন্দ্র বসাকের কাছে গিয়েও কোনোরূপ লিড পেলাম না। যে ব্যক্তি আগের পুঁথিটার একটা চিত্র দেখেই বলে দিয়েছিল ওর ইতিহাস ভূগোল সম্পর্কে সব কিছু, ওনার কাছ থেকেও কিছু জানতে না পেরে বেশি একটু মুষ্টেই পড়েছিলাম বলতে পারো। বিশ্বাস করবে না, কলকাতার একটা লাইব্রেরিও মনে হয় বাদ নেই যেখানে খোঁজ করিনি এই পুঁথিটা সম্পর্কে। নাথিং, কিচ্ছু পাওয়া যায়নি। আর শেষে কোথা থেকে ওটার সম্পর্কে প্রথম লিড পেলাম জানো? কোথা থেকে বলো তো? আমার সংগ্রহের একটা বইতেই শেষে ওটার বিষয়ে জানতে পারলাম। কথাটা বলে ব্যোমকেশ হঠাৎ করে চেয়ার ছেড়ে ঘরে ঢুকে গেল। মিনিট খানেক কি সমস্ত ঘাঁটাঘাঁটি করে হাতে একটা বই নিয়ে বেরিয়ে এলো। এই দেখো, এইটা। ব্যোমকেশ বইটার একটা নির্দিষ্ট পাতা খুলে আমার সামনে এগিয়ে দিল। কি এটা? দেখলাম বইটা একটা তথ্যসূত্র টাইপের কিছু, ওই পুঁথি কিংবা ওই ধরনের কিছু বিষয়ক বই। মনে তো হচ্ছে না এটাকে। পড়ো, এই যে আন্ডারলাইন করা আছে, হ্যাঁ এটা, এখানটা পড়ো ভালো করে। 1200 খ্রিস্টাব্দ, ভারতবর্ষের বখতিয়ার খলজির সময়কাল। মহান নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস এবং ওই সম্বন্ধিত কথাবার্তাই মূলত লেখা আছে এই আন্ডারলাইন করা অংশে। এটা কি, এসবের সাথে পুঁথিটার কীরকম সম্বন্ধ? আমার যতদূর মনে পড়ছে অর্ণববাবুর পুঁথিগুলো গ্রিক পুঁথি ছিল, তাই না? পুঁথিগুলো নয় অজিত, পুঁথি। অর্ণববাবুর 3টি পুঁথির মধ্যে কেবল একটাই গ্রিক পুঁথি ছিল, সেটা চুরি হয়েছিল, অর্থাৎ যেটা চুরির ভান করা হয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো ব্যোমকেশ যে তোমার সঙ্গে আনা পুঁথিটার উৎপত্তিস্থল এই ভারতেই, খোদ নালন্দা মহাবিহারের রচনা। ব্যোমকেশ কিছু না বলে হালকা হেসে আমার হাতে আরেকটা বই ধরিয়ে দিল। এটারও একটা নির্দিষ্ট পাতা খোলা এবং পাতার কিছুটা জায়গায় আন্ডারলাইন। পড়ে দেখো। আমি মনে মনে ওটা পড়ে মুখ তুলেই দেখি ব্যোমকেশ উজ্জ্বল মুখে জিজ্ঞাস্য ভাব নিয়ে তাকিয়ে আমারই দিকে। কি বুঝলে? বুঝলাম না কিছু, সে তো বটেই, বরং সবটা গুলিয়ে গেলই বলতে পারো। সহজ কথায় বলা যাবে কি সমস্তটা? ব্যোমকেশ, সবাই কি আর তোমার মতো মগজ নিয়ে জন্মে থাকে বলো? এরপর আর কি, এসবের ক্ষেত্রে মগজ কোনো কাজেরই নয়, সবটাই পর্যবেক্ষণ শক্তির কামাল। সবটাই মগজকে মগজ আশ্রে পরিণত করার উপর নির্ভরশীল। এই ধরনের কয়েক প্রস্থ জ্ঞানদানের পর ব্যোমকেশ পুরোটা বলতে শুরু করলো। হ্যাঁ, তার আগে অবশ্য ওর সিগারেটটা জ্বালিয়ে নিতে ভুলল না। তাহলে শুরু থেকেই বলা যাক। ব্যোমকেশ পাশে চেয়ারটা টেনে আরাম করে বসে সিগারেটে একটা শুক টান দিল। তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। ভারতবর্ষের জ্ঞানপীঠগুলোর মধ্যে অন্যতম ছিল এই নালন্দা। আর খলজি ওই নালন্দার ধ্বংসের মাধ্যমে ভারতের সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের বেশ অনেকটাই নষ্ট করেছিল। এই কথাটা তো আমরা সকলেই জানি, তাই তো? হ্যাঁ, তার বলতে। ধরো অজিত, তোমার ঘরে ডাকাত পড়বে, তুমি নিশ্চিতভাবে জানো। এদিকে তোমার ঘরে মূল্যবান জিনিসও কম নেই। তো তুমি কি করবে? তোমার প্রথম প্রতিক্রিয়া কি হবে? তুমি কি চাইবে না যে কোনোভাবেই হোক তোমার সম্পত্তিটা রক্ষা করতে? হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই ডাকাত দল যাতে আমার ঘরে ডাকাতি না করতে পারে সেই ব্যবস্থাই নেব। হ্যাঁ, এইবার তুমি ওই খলজির সময়কালে তোমাকে নালন্দার এক পণ্ডিত হিসেবে চিন্তা করো। খিলজির আক্রমণ যখন অবধারিত আর ওটাকে প্রতিরোধেরও ক্ষমতা তোমার নেই, এদিকে সম্পূর্ণ মহাবিহার ভর্তি অতি মূল্যবান বইপত্র। তখনকার দিনে তো আর এখনকার মতো অবস্থা ছিল না যে একটা বইয়ের 1000টা কপি ঘুরে বেড়াচ্ছে লোকের হাতে হাতে। কত শত বইয়ের হয়তো একমাত্র কপিই সংগ্রহ করা আছে বিহারে। কথায় বলে না, নিজের সূচি রক্ষার্থে অনেক সময় ব্রাহ্মণকেও পিছু হটতে হয়। যখন খিলজির প্রতিরোধ তোমার পক্ষে করা সম্ভব নয়, এদিকে বিদ্যালয়ের ধনসম্পদ রক্ষা করাটাও খুবই দরকার, তখন নিজেকে পিছু হটতেই হয়। এরকম অবস্থায় পড়লে তুমি কি করতে? ওই মূল্যবান বই সমস্ত রক্ষার চেষ্টা করতে না অজিত? হ্যাঁ, সে তো করতামই। এই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। তুমি কি বলছো এই পুঁথিটা ওই নালন্দারই? আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে লাখ লাখ বই জ্বলে গেলেও পুঁথিটাকে বাঁচিয়ে রাখা হয়েছে? এত মূল্যবান? হ্যাঁ, তুমি কিছুটা ঠিকই বলেছ। কিছুটা?
তা আমার বলতে ভুলটা কোথায় হলো শুনি? তুমি বললে না যে পুঁথিটা খুবই মূল্যবান ছিল, তাই ওটাকে জলে দিতে না দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। এখানে তুমি যেভাবে পুঁথিটাকে মূল্যবান ভাবছো ওটা ঠিক সেইভাবে মূল্যবান নয়। অর্থাৎ? গুপ্তধন। গুপ্তধন? তোমার কথার কিন্তু এক ফোঁটা আমি কিছু বুঝতে পারছি না। যতদূর মনে পড়ছে ব্যোমকেশ, তুমি আমাকে সহজভাবে সহজ কথায় বোঝাচ্ছিলে এই পুঁথির ব্যাপারটা। আমার কথার অর্থ হলো বন্ধু, এই পুঁথিটা হলো একটা গুপ্তধনের চাবিকাঠি। নালন্দা ধ্বংসের আগে ওর বেশ কিছু মূল্যবান পুস্তক অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল, যাতে ওগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা যায়। আর আমার ধারণা অজিত, এই পুঁথিতেই ওই গুপ্তধন অর্থাৎ ওই মূল্যবান পুস্তকগুলোর অবস্থানের পথ সম্বন্ধে লেখা আছে। বলো কি? ব্যোমকেশ কোনো বাক্য ব্যয় না করে টেবিল থেকে ওই দ্বিতীয় বইটা তুলে একটা নির্দিষ্ট পাতা খুলে আমার দিকে বাড়িয়ে দিল। না না, এইসবের আর কি দরকার, তুমি বলো বরঞ্চ। নালন্দা ধ্বংসের সমসাময়িক এক সাহিত্যিকের লেখায় উঠে এসেছিল ব্যাপারটা, যার এই বইতেও উল্লেখ আছে, এবং মূলত এই বই থেকেই পুরো ব্যাপারটা জানা আমার। লেখক ওনার লেখায় কনফার্ম করেছিলেন বিষয়টাকে, যে প্রকৃতপক্ষেই নালন্দার অনেকেই নিশ্চিত ছিল যে আজ না হোক কাল খিলজির রোষের মুখে পড়তেই হবে তাদের মহাবিহারকে। তাই ওদের মধ্যে কিছু ব্যক্তি মিলিত হয়ে গুরুত্বপূর্ণ পুস্তকগুলোর অন্যত্র সংরক্ষণের ব্যাপারে সচেষ্ট হয়। এবার ব্যাপার হচ্ছে যে ঠিক কী উপায়ে ওই পুস্তকাদির সংরক্ষণ করা হয়েছিল সে সমস্ত কিছুই লিখে যাননি এই প্রাচীন সাহিত্যিক ভদ্রলোক। তবে ওই সাহিত্যিক ব্যক্তিরই প্রধান লেখাটা যখন আমি পড়তে শুরু করি, তখন একটা মজার জিনিস জানতে পারি। একটা নতুন ভাষার সৃষ্টি করা হয় ওই সময়। কে এর উৎপত্তির পিছনে দেয় আর কেনই বা সহসা এর সৃষ্টি, সে বিষয়ে কোনোরূপ ধারণাই ছিল না লেখকের। অন্তত তার লেখা থেকে তো এমনটাই উপলব্ধি হয়। কিন্তু ব্যোমকেশ, এই ভাষা সৃষ্টির সাথে পুঁথির কি সম্পর্ক? এই একই ভাষাতেই কি পুঁথিটা লেখা হয়েছে নাকি? তুমি এক্ষেত্রেও বলেছ ঠিকই, তবে তুমি সম্পূর্ণভাবে সঠিক নও। কীরকম? তুমি ঠিকই বলেছ যে ওই নতুন উৎপত্তি হওয়া ভাষাতেই এই পুঁথিটা লেখা। বর্ণগুলো একরকম হলেও মজার ব্যাপার হলো এই যে ওই ভাষা অনুযায়ী এর অর্থ বার করতে চাইলে বোধগম্য হওয়ার মতো সেরকম কোনো অর্থই বার করা যায় না। যতটা বুঝলাম শুনে, যে এই নালন্দার মহামূল্যবান পুঁথি কিছু অন্য জায়গায় সংরক্ষণ করে রাখা আছে, এবং সেই গোপন জায়গায় রাস্তার বর্ণনা আছে এই পুঁথিতে। আর পুঁথিও লেখাও হয়েছে ওই সমসাময়িক কালে উদ্ভাবন হওয়া এক নতুন ভাষায়, তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু তুমি তো বলছো যে পুঁথি লেখার কোনো অর্থই বেরোচ্ছে না। এসবের কি মাস্টারমশাই? বাহ, খুব ভালো ব্যোমকেশ, সে যে এক প্রকার অসাধ্য সাধন করেছো তুমি। এ আর বেশি কি? দেখো, এটা অর্থহীন তো মোটেই না। আমারই কিছু ভুল হচ্ছে, কিছু একটা বিষয় খটকা লাগছে অজিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে খটকাটা ঠিক কোথায় লাগছে সেটা ঠাউর করতে পারছি না। এরপর ব্যোমকেশ বেশ খানিকক্ষণ চিন্তামগ্ন হয়ে বসে থাকলো। তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে বলল, না, কাল আরেকবার মাস্টারমশাইয়ের কাছে যাওয়া দরকার। সব নতুন জানা তথ্যগুলো জানাই ওনাকে, উনি যদি কিছু করতে পারে বিষয়টার। কথাটা বলে ব্যোমকেশ আবারও ঘরে প্রবেশ করে নোটবুক আর পুঁথিতে ডুবে গেল। পরের দিন সকালবেলা ব্যোমকেশ একাই তৈরি হয়ে বেরোচ্ছিল, কিন্তু কি মনে হলো একবার বলাতেই আমাকে সাথে নিয়ে রাজি হয়ে গেল। আমরা যাচ্ছি এখন ব্যোমকেশের মাস্টার মশাই সুরেন্দ্র বসাকের বাড়ি। ব্যোমকেশ মাঝে মধ্যেই এই ভদ্রলোকের কাছে গিয়ে উপস্থিত হয়। বলাই বাহুল্য, ওনার সাথে কথা বলায় সাহায্য যথেষ্টই হয়ে থাকে সত্যান্বেষীগিরিতে আর কি। এই যেমন দেখো না, এই অর্ণববাবুর কেসটাতেই কেমন সহজেই চুরি যাওয়া পুঁথির শুধুমাত্র একটা ছবি দেখেই ওনার ঠিকুজি কুষ্টি কেমন বের করে দিয়েছিলেন ভদ্রলোক। তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমাদের হ্যারিসন রোডের বাড়ি থেকে সুরেন্দ্র বসাকের বাড়িটা প্রায় মিনিট 10-এর রাস্তা। ব্যোমকেশ একটা ট্যাক্সি ডাকলো। এই যে দাদা, চৌমাথার মোড় যাবেন? আমরা চড়ে বসলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাটা যদিও মিনিট 10-এর ছিল, কিন্তু যানবাহনের এত যানজট যে ওইটুকু রাস্তা যেতেই সময় লেগে গেল অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা তো বটেই। যাই হোক, সমস্তটাই বলা হলো মাস্টার মশাইকে। আগাগোড়া সমস্ত কথা শুনে শুরু থেকে শেষ পর্যন্ত চুপচাপ শুনলেন ভদ্রলোক। সে তো অবশ্যই।
কথাটা বলেই ভদ্রলোক আমাদের বসিয়ে রেখে বাড়ির ভিতরে চলে গেলেন কিছুক্ষণের জন্য। যাই বলো ব্যোমকেশ, এটা মানতেই হবে যে খুঁজে দেখলে তোমার আর তোমার ওই মাস্টারমশাইয়ের কথাবার্তার হাবভাব কিন্তু প্রচণ্ডই মিল খুঁজে পাওয়া যাবে। এটা ভুলে যাচ্ছ কেন অজিত? আমাদের সম্পর্কটা যে গুরু শিষ্যের, তা গুরুর কিছু গুণ অপগুণ তো তার শিষ্যের মধ্যে পাওয়া যেতেই পারে বন্ধু। আমাদের কথাবার্তার মধ্যেই ঘরে প্রবেশ করলেন মাস্টারমশাই, হাতে কয়েকটা বই ধরা। উনি সেগুলোকে ব্যোমকেশের সামনে টেবিলে রাখলেন। দেখো, এগুলো পাতাগুলো চিহ্নিত করা আছে। ব্যোমকেশ একে একে দেখল সবকটা বই, কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা, আপনার কি মনে হয় এই ধরনেরই কিছু কি হবে এটা? হ্যাঁ, আমার তো এরকমটাই মনে হচ্ছে। কথাটা বলে পাশের টেবিল থেকে চশমাটা তুলে নিয়ে মাস্টার মশাই ওটার ঝাপসা হয়ে যাওয়া কাঁচ দুটো পাঞ্জাবির একটা কোণা দিয়ে পরিষ্কার করে আবার চোখে পড়লেন। তারপর পুঁথিটা তুলে নিয়ে মনোযোগ সহকারে দেখতে শুরু করলেন। এই কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরেছি। ব্যোমকেশ মাস্টার মশাইকে পুঁথিটার একটা ফটোকপি দিয়ে এসেছে। তোমরা ভাবছো যে ব্যাপারটা কি হলো, বোঝা তো কিছুই গেল না। ব্যোমকেশের এই কথাটার অর্থ কি? এই ধরনেরই কিছু একটা ভাবনা চিন্তা করছো নিশ্চয়ই, তাই তো? আমি বলে রাখি, আমিও কিন্তু তোমাদের মতোই ধোঁয়াশায়। কি হচ্ছে না হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। একবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে ব্যোমকেশের স্বভাব সিদ্ধ স্বভাব, নিজের ইচ্ছা না হলে জোর করে কেউ একটা কথা বার করতে পারবে না। আমার জিজ্ঞাসার উত্তরে ব্যোমকেশ দু একটা হেয়ালি করে ঘরে ঢুকে নোটবুক আর পুঁথি হাতে আবার ধ্যানমগ্ন হয়ে গেল। দুপুরের পর আমাকে একটু বেরোতে হয়েছিল। গল্পের স্পেশাল সংখ্যা হিসেবে বেশ কয়েকটা বইতে আমার আর ব্যোমকেশের সই করার কথা ছিল, সাথে আরও কিছু টুকটাক কাজ। ওগুলো মিটিয়ে সন্ধ্যার কাছাকাছি বাড়ি ফিরলাম। এখনই সুযোগ, যাই ব্যোমকেশের হালচালটা দেখে আসি বরং গিয়ে। না, এ তো মহা মুশকিল হলো, কোনো নরণচরণ নেই। সেই যে বাড়ি ফিরেছে পুঁথিপত্র নিয়ে, সেই থেকে নিশ্চল হয়ে শুধু বসেই আছে একভাবে। থাক, এখন আর ওকে না ঘাটানোই ভালো। চিন্তার সময় খামোখা বিঘ্ন ঘটিয়ে মহাশয়কে চটিয়ে কি লাভ। তাই কৌতূহল চেপে কিছুক্ষণ অপেক্ষা করাটাই শ্রেয় মনে করলাম। আলতো করে দরজাটা টেনে চলে আসছি, ঠিক তখনই ব্যোমকেশের গলার আওয়াজ পেলাম। মাস্টারমশাই সঠিক ছিলেন, ব্যাপারটা আদতেই এরকম। কীরকম? ব্যাপারটা আসলে কি বলো তো? কেন, ব্যাপার তো বেশ সহজই বন্ধু। কীরকম? দেখো, এই আমাদের তোমার গল্প লেখার ভাষার কথাই ধরো। একটা নির্দিষ্ট লাইনের কিংবা একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের নির্দিষ্ট একটা অর্থ থাকে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণও অবশ্যই পাওয়া যায়। তবে সেক্ষেত্রে শুধুমাত্র একটা কথার দু একটাই কিংবা খুব জোর 3-4টে অর্থ থাকতে পারে। কিন্তু এই পুঁথিটার ব্যাপার অনেকটাই অন্যরকম। এই পুঁথিটার, এই একটি পুঁথির অসংখ্য অর্থ বর্তমান। আমার কথার অর্থ হলো যে এই একটি মাত্র পুঁথি দিয়ে সম্পূর্ণ পৃথিবীর সমস্ত বইয়ের কপি পড়া সম্ভব। মানে সত্যি ব্যোমকেশ, তোমারই কথা থেকে আর হাস্যকর কথা বেশ কিছু দিনের মধ্যে আমি অন্তত শুনিনি। আর যে পুঁথিটা নিজেই অর্থহীন, সেটা থেকে কিনা পৃথিবীর সমস্ত বইয়ের কপি বার করা সম্ভব। পুঁথিটার অসংখ্য অর্থ বর্তমান। একদমই তাই অজিত। তোমাকে উদাহরণ দিয়েই বোঝানো যাক তাহলে। ধরো, ব্যোমকেশ টেবিল থেকে ও নোটবুকটা তুলে ওটার একটা ফাঁকা পাতা খুলল। এই ধরো, এই বাক্যটাই ধরলাম ব্যাপারটা সহজ করার জন্য। ব্যোমকেশ খাতায় লিখল, কি আমি খাই? হ্যাঁ, এ কথার অর্থ নিশ্চয়ই একদম পরিষ্কার, তাই তো? এটার, এই বাক্যটার কি আর কোনো অর্থ থাকা সম্ভব? কি মনে হয় অজিত? আমি কিছুক্ষণ ভাবার চেষ্টা করলাম। না, এটা তো একদমই সোজা সাপটা কথা, এর মাঝে আবার কি লুক্কায়িত অর্থ থাকতে পারে? ব্যোমকেশকে কথাটা বলতে ও বলল, লুকায়িত কোনো অর্থ নয় বন্ধু। আমি যদি বলি এই বাক্যটার অর্থটাই পুরোপুরি বদলে যাওয়া সম্ভব। সেটা কি করে? ব্যোমকেশ আবার খাতাটায় লিখতে শুরু করলো, তুমি খাও। এটা তো সম্পূর্ণই একটা অন্য বাক্য। হ্যাঁ, তা আমার কিংবা তোমার কাছে হতে পারে, কিন্তু ধরো যে এই বাংলা বর্ণমালা চেনে না, যার কাছে তু আর অ এর মধ্যে কোনো পার্থক্যই নেই, যার কাছে যাও যা, তুমি খাও এর খাও তাই। ব্যাপারটা এতটাই আনকোরা যে বিষয়টাকে বুঝতে বেশ খানিকক্ষণ সময় লেগে গেল আমার। ব্যোমকেশ, তোমার কথার অর্থ যতটা বুঝতে পারলাম যে তুমি বলতে চাইছো যে পুঁথির লেখার অর্থ বদলায় ওটার প্রত্যেকটা বর্ণর মানের পরিবর্তনের মাধ্যমে, তাই তো?
হ্যাঁ বলতে পারো, সাধারণভাবে বিষয়টা এইরকমই। এরপর আর আমাদের কথা বেশি দূর এগোলো না। আমারও ওই প্রকাশনার ব্যাপারে একটা কাজ ছিল, তাই উঠতে হলো। ব্যোমকেশও ফের ওর নোটবুকেতে ডুব দিল। রাতের খাবার টেবিলেও ব্যোমকেশের দেখা পাওয়া গেল না, আর আমারও ওকে বারবার ঘাঁটাবার সাহস হলো না। একা খাওয়া দাওয়া সেরে সবেমাত্র ছাদে উঠে একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিয়েছি কি দিইনি, আমার পাশে আরেকটা লাইটার জ্বলে উঠল। হ্যাঁ, ব্যোমকেশ কখন যে নিস্তব্ধে আমার পিছনে এসে দাঁড়িয়েছে লক্ষ্যই করিনি। আরে কি ব্যাপার, সত্যান্বেষী মশাই যে, পুঁথির কাজ কি মিটলো নাকি শেষমেশ? পুঁথিপত্র নোটবুক ছেড়ে এ সময় ছাদে এসেছো, কি ব্যাপার? না, শেষ তো নয়, বরঞ্চ এটাকে শুরুই বলতে পারো বন্ধু। বলো কি, এই সবে শুরু? বোমকে সিগারেটে একটা টান মেরে সম্মতিসূচক স্বরে ঘাড় নাড়ল। এরপর বেশ খানিকক্ষণ নিস্তব্ধতার সাথেই কাটল। দুজনেই, আমি আর ব্যোমকেশ, এখন নিস্তব্ধে একের পর এক টান দিয়ে চলেছি সিগারেটে। সিগারেটে শেষে প্রথম মুখ খুলল ব্যোমকেশ। অজিত, জানো কি পুঁথিটার বিষয়বস্তুটা আসলে কি? বাবা, পুঁথির অর্থ বার করে ফেললে নাকি তুমি এর মধ্যেই? অর্থ তো ঠিক বলা যায় না এটাকে, যেরকমটা বললাম, বরং বিষয়বস্তু বলতে পারো ব্যাপারটাকে। হ্যাঁ, তো কি সেটা আমাকেও তো বলো কিছু, আমি তো এখনো সম্পূর্ণ জলে দাঁড়িয়ে। ব্যোমকেশ কিছুক্ষণ থেমে নির্লিপ্তভাবে আরেকটা সিগারেট জ্বালিয়ে প্রথম একটা টান মেরে বলতে শুরু করলো। সবের শুরুতে আমরা ভেবেছিলাম অজিত যে এই পুঁথিতে কোনো গুপ্তধনের রহস্যই হয়তো লুকিয়ে থাকবে, কোনো মূল্যবান পুস্তক বা ওই ধরনের কিছুর হদিশ হয়তো থেকে থাকবে ওতে। কিন্তু ওই একটা লেখার বহু অর্থ, ওই ব্যাপারটা বোঝার পর প্রথমটায় একেবারের জন্য মনে হয়েছিল যে হতে পারে কোথাও কোনো গুপ্তধন নেই, সমস্তটাই হয়তো লুকিয়ে আছে ওই পুঁথিতেই। যেমনটা তোমায় বলেওছিলাম যে ওই পুঁথি দিয়ে সারা পৃথিবীর বই পড়া সম্ভব। হ্যাঁ, এখন কি বলছো, সম্ভব না? সঠিকভাবে বললে এমনটা ঠিক সম্ভব না। এই শোনো, পুরো ব্যাপারটাই না গুলিয়ে যাচ্ছে এবার, জানো তো। এই পুঁথিটার মোট 4টে পাতা। তো ধরো এই পুঁথিতেই তোমাকে একটা 100 পাতার বইয়ের প্রত্যেকটা লাইন পাই টু পাইভাবে প্রকাশ করাতে হবে। এই ব্যাপারটাকে খুব সহজ মনে হলেও এমনটা মোটেও নয়। তোমার শুধু মনে হতে পারে কয়েক সেট বর্ণমালা পরিবর্তন করলেই তুমি এই কাজটা সহজেই করতে পারো, কিন্তু বললাম না, ব্যাপারটাকে খুব সহজ মনে হলেও কিন্তু মোটেও তা নয়। একদম। এরকম উপায়ে একটি মাত্র পুঁথিতে বৃহৎ পরিমাণে তথ্য মজুত রাখার জন্য একাধিক নিত্য নতুন বর্ণমালা সৃষ্টি করতে হয়, এবং এরকমটা করা খুব একটা বুদ্ধিমানের কাজ তো নয়, এবং এটা খুব একটা কম সময় সাপেক্ষও নয়। এরকমটা করা সম্ভব না হলেও এই পুঁথির মাধ্যমে এক বা একাধিক গুপ্তস্থানের হদিশ লিখে রাখা, এমনটা তো অবশ্যই সম্ভবপর, এবং এটা করা খুব একটা সময় সাপেক্ষও নয়। আচ্ছা, তাহলে একটা জিনিস তো পরিষ্কার হলো যে ওই পুঁথির বিষয়বস্তুটা আসলে কি। কিন্তু একটা কথা, তুমি এ বিষয়ে নিশ্চিত হচ্ছ কিভাবে? নথি অজিত, নথি। কথাটা বলে ব্যোমকেশ উঠে গিয়ে একটা পেপার কাটিং নিয়ে এলো। মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া গেল এটা। এতে বেশ স্পষ্টভাবেই বলা আছে এই বর্ণমালা ও লোকানোর তথ্যর বিষয়, এবং এটার কোনো ঐতিহাসিক গ্রহণযোগ্যতা তো নেই, এবং এই লেখক যে কে সেটার বিষয়ে কোনো তথ্য নেই কারোর কাছেই। কিন্তু তোমার কাছে এর গ্রহণযোগ্যতা আছে। কেন নয় বন্ধু? পরের দিন সকালবেলা, না, ব্যোমকেশের দেখা নেই বাড়িতে। সেই সকালে বেরিয়েছে ভদ্রলোক। যথাসম্ভব পুঁথিটার বিষয়ে খোঁজ খবর আর তথ্য সংগ্রহই ব্যোমকেশের আজকে বার হওয়ার প্রধান কারণ। দেখা যাক নতুন কি তথ্য জানা যায়। সত্যি বলতে কি, প্রথম এই পুঁথির ব্যাপারটা বেশ কিছুটা রহস্যময় লাগলেও, এই পুঁথির বিষয়টা বেশ কৌতূহলী হলেও এখন যেন ধীরে ধীরে কিছুটা আগ্রহ হারাতে বসেছি। এরকমটা মনে হবার কারণ যে কি তা হয়তো ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমি, তবে এরকমটা যে মনে হচ্ছে এটাই হলো মূল কথা। দুপুরের খাওয়াটা একাই সারতে হলো আজ। পরে বিকেলের দিকে হাসি মুখে দেখা পাওয়া গেল ব্যোমকেশের। বেশ একটা প্রসন্ন ভাব লক্ষ্য করা যাচ্ছে ওর মুখে। নিশ্চয়ই কোনো একটা ভালো তথ্য পেয়েছে পুঁথিটার বিষয়ে। এরকম অবস্থায় বেশিরভাগ সময়ই আমাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করতে হয় না। ব্যোমকেশ খুব বেশি উত্তেজিত থাকায় মাঝে মধ্যেই নিজে থেকেই সব কিছু বলতে শুরু করে দেয়। তাই আমিও সেরকম জোর জবরদস্তি করলাম না। এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আর না হয় কিছুক্ষণ।
ব্যোমকেশ এমনিতেই দেরি করে ফিরেছিল। দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। এদিকে বেশ কিছুক্ষণ আগেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশের মুখ ভার, দেখে তো মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে কমবে। আমি বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির রূপী পর্যবেক্ষণ করছিলাম, তখনই পাশে ব্যোমকেশের গলার আওয়াজ পেলাম। এই যে সাহিত্যিক মশাই, প্রকৃতির এই রূপ দেখে নতুন কোনো গল্পের প্লট মাথায় এলো নাকি? যাই বলো বন্ধু, এইরকম সময়টাই কিন্তু একটা আইডিয়াল সময় কোনো বিষয়ে নিভৃতে চিন্তাভাবনা করার জন্য। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এই বিষয়ে আমিও একমত। ঠিক আছে, কিন্তু এই গল্পের প্লটের ব্যাপারটা এটা তো বললে না, ওটার কিন্তু দেখা মাত্র নেই। আর এদিকে তোমার হাতেও কোনো কেস নেই যেটা নিয়ে লেখালেখি করা যায়। এরকমটা হলে কি আর এত চিন্তাভাবনা করতে হতো ওই প্লটের বিষয়টা? আমার মনে হয় অজিত, তোমার এই প্লটের বিষয়ে কিছু সাহায্য আমি বোধহয় করতে পারি। বাবা, শেষে সাহিত্য চর্চাও ধরলে নাকি? এবার তো তুমি দেখছি আমার কেরিয়ারটাই নষ্ট করে দেবে। কাল আমরা অমরনাথপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকাল সকাল তৈরি হয়ে নিও। ব্যোমকেশ হালকা হেসে কথাটা বলতে বলতে চলে গেল। আমি এখন অবাক এবং উত্তেজিত দুটোই। ব্যোমকেশ শুধুমাত্র বলে গেল, ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো, ক্রমশ প্রকাশ্য। পরের দিন সকালবেলা আজ বিছানা ছাড়তে কিছুটা দেরি হয়ে গেল। উঠে দেখি ব্যোমকেশ একদম তৈরি, চাইলেই এখনই বেরিয়ে পড়তে পারে অমরনাথপুরের উদ্দেশ্যে। তাহলে সময় হলো বন্ধু, সময় হলো তোমার বিছানা ছাড়বার। দেখো কাণ্ড, এই খুব দেরি হয়ে গেল। না, সেরকম কিছু দেরি হয়নি, ওই 9টার কাছাকাছি বেজেছে। বোঝো। না, প্রস্তুত হয়ে নাও শীঘ্র, মাস্টারমশাই চলে এলেন বলে। আচ্ছা, সুরেন্দ্র বসাকও কি আসছেন আমাদের সাথে নাকি? আমরা এখন ট্যাক্সিতে, আমি, ব্যোমকেশ আর সুরেন্দ্র বসাক। গন্তব্যস্থল অমরনাথপুর। আচ্ছা, আমরা অমরনাথপুর ঠিক কী জন্য যাচ্ছি সেটা একটু জানতে পারলে উপকৃত হতে পারতাম। ওই যে পুঁথি রহস্য, পর্ব 2। যাক, আমি তাহলে খুব একটা ভুল সন্দেহ করিনি। এই আমরা কি তাহলে এখন গুপ্তধনের খোঁজেই চলেছি নাকি? ঠিক সন্দেহই করেছি তাহলে, তাই না? যদি মূল্যবান সব পুস্তককে গুপ্তধন বলতে অসুবিধা না থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, আমরা গুপ্তধনের খোঁজেই চলেছি। বাহ, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? আমি চাইছিলাম যে কিছুটা উত্তেজনাপূর্ণ ব্যাপার অন্তত ঘটুক এই পুঁথিটাকে ঘিরে। শুধুমাত্র ওই বইপত্রে খুঁজি খুঁজি নারী ব্যাপারটা কিছুটা ক্লান্তিদায়ক হয়ে পড়েছিল বলাই বাহুল্য। প্রায় ঘন্টা তিনেক সফরের পর আমরা গন্তব্যে পৌঁছলাম। পুঁথি অনুযায়ী আর কিছু দূরেই লুকিয়ে আমাদের গুপ্তধন। এবার শুধুমাত্র এক্স্যাক্ট জায়গাটা কোথায় তা খোঁজার পালা। কথাটা বলে ব্যোমকেশ ওর পাশ ব্যাগটা থেকে পুঁথিটা বার করে হাতে মেলে ধরল। এতটা অবধি পৌঁছতে তো সেরকমটা বেগ পেতে হলো না, কারণ এতটা তো পরিষ্কার ভাষায় লেখাই ছিল পুঁথিতে। কিন্তু এবার দেখার, কোনো ধাঁধা লেখা আছে নাকি ওই পুঁথিতে? ওটা জানারও যে কোনো রকম উপায় নেই অজিতবাবু। এরকম কেন? এরকম সেজন্যই যে আমরা যে একটা বর্ণমালার সন্ধান পেয়েছি ও যেটার মাধ্যমে আমরা এতদূর পৌঁছতে পেরেছি, ওই বর্ণমালা অনুযায়ী শুধু এই পুঁথির প্রথম ভাগেরই অর্থ বার করা সম্ভব। অর্থাৎ এই পুঁথির শেষ ভাগটা, অন্তত এই ক্ষেত্রে পুঁথির শেষ ভাগটা পড়তে গেলে অন্য এক বর্ণমালার দরকার। এই আমাদের কাছে থাকা একমাত্র বর্ণমালা এক্ষেত্রে একেবারেই অচল। পুঁথি ছাড়ো ব্যোমকেশ, ওটার সেরকম কিছুই কাজের নয় আপাতত। আসল জায়গায় যখন পৌঁছে গেছি তখন আর কিসের চিন্তা। এরকম করাটা কিছুটা সবটাই ভাগ্যের উপরই ছেড়ে দেওয়ার মতন হবে নাকি? ব্যোমকেশের কথাটা যে সুরেন্দ্র বসাকের সেরকম একটা পছন্দ হয়েছে দেখে তো মনে হলো না। উনি যেন কিছুটা বিরক্তই হলো ব্যোমকেশের উপর। তবে আমি কি একাই যাচ্ছি? ওই আশপাশটা একটু দেখে আসি তাহলে, যদি কোনো সূত্র পাওয়া যায় এই ব্যাপারে। কথাটা বলেই বেরোতে উদ্যত হলেন ভদ্রলোক। ও আর হ্যাঁ ব্যোমকেশ, তুমিও যদি কিছু তথ্য পাও, যদিও অবশ্যই তেমন সম্ভাবনা আমি সেরকম দেখছি না, তাও যদি এমনটা হয় আমাকে জানিও। একদম একদম, কেন নয়। অজিত, তুমি বরঞ্চ মাস্টারমশাইয়ের সাথে যাও, দেখে এসো আশপাশটা। আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করছি।
কি আর করা যাবে, সত্যান্বেষী মশাই বলেছেন ওনার মাস্টার মশাইর সঙ্গ দেওয়ার কথা। সুরেন্দ্র বসাক যেখানে সশরীরে উপস্থিত, ওনার সামনে কি আর না বলা যায়? তাই ওনাকে সঙ্গ দেওয়ার ইচ্ছা না থাকলেও হাসি মুখে বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই ফাঁকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নেওয়া যাবে। ব্যোমকেশ ঠিক ওখানেই পুঁথি হাতে বসে রইল, আর আমি আর মাস্টার মশাই এগিয়ে চললাম সামনে। বলাই বাহুল্য, খোঁজার মতো খুব একটা কিছু ছিল না। একটু আশেপাশের বর্ণনা দিয়ে দিই বরঞ্চ তোমাদের, তাহলে যদি বুঝতে কিছুটা সুবিধে হয়। এই অংশটা নেহাতি একটা পরিত্যক্ত জায়গা। অমরনাথপুর এমনিতে গ্রাম্য এলাকা, বসতিও খুব কম বললেই চলে। কিন্তু গ্রামের এই অংশটায় বসতি ছাড়া কোনো গাছপালা, ক্ষেত, কোনো কিছুরই যেন অস্তিত্ব নেই। সত্যি কথা বলতে, আমাকে যদি সন্ধ্যের পর কেউ এই জায়গায় এনে ছেড়ে দেয়, আমি শতভাগ নিশ্চিত ভয় তো পাবই। খেয়াল করো অজিত, কোথাও কোনো প্রাচীন কোনো জিনিস, মানে মানে আমি বলতে চাইছি যে ছোটোখাটো কোনো স্থাপত্য কিংবা ওই ওই ধরনেরই কিছু অবশ্যই এখানে দেখা পাওয়া যাবে। আর ওই ধরনের জিনিসপত্রই আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। পুরনো দিনের স্থাপত্য কীর্তি কেন? আমার তো মনে হয় না যে এতটা সহজেই গুপ্তধন বা যাই বলি সেটা পাওয়া যাবে বলে। যে জিনিস সহজেই নজরে পড়ে সবার, ওই রকম জায়গায় কেউ কোনো মূল্যবান জিনিস লুকাবি বা কেন? তুমি একটু বেশি ভেবে ফেলেছো অজিত। বহু দূরের ভাবতে গিয়ে তুমি কাছের ব্যাপারটাই যে লক্ষ্য করতে পারছো না। কেন বলুন তো, মানে এরকম ভাবার কারণ? অজিত, ধরো তুমি ওই নালন্দার যুগের এক মানুষ। তুমি কোনো জায়গায় একটা মূল্যবান কিছু লুকোতে চাও, তো তুমি ওটাকে কিভাবে লুকোতে চাইবে, আর কোথায় বা লুকোতে চাইবে? কোথায় রাখবো? মাটির নিচে কিংবা কোনো স্থাপত্যের মধ্যে? একদম। তো এবার বলো যে তুমি ওই প্রাচীন সময়ে কোনো স্থাপত্যে যদি লুকোতে চাও, তো তাহলে কোথায় পাবে ওই নতুন স্থাপত্য? সত্যি বেশ লজ্জায় পড়লাম এবার, এরকমটা আগে ভাবিনি। এই রে, এই ব্যাপারটা তো ভেবে দেখা হয়নি। এক কাজ করো অজিত, আমি এই দিকটা বরাবর এগোচ্ছি, তুমি ওই দিকটা দেখো বরঞ্চ। আর কি করা, লেগে পড়লাম কাজে। প্রায় আধ ঘন্টার মতো খোঁজাখুঁজির পরও সেরকম কিছুই নজরে পড়ল না। যখন আমরা ফেরা ঠিক করলাম, ব্যোমকেশ ঠিকই বলেছিল, এরকম অন্ধের মতো খোঁজাটা সত্যি হাল ছেড়ে ভাগ্যের উপর ভরসা রেখে বসে থাকার মতো। যেখানটা থেকে আমরা, অর্থাৎ আমি আর সুরেন্দ্র বসাক আলাদা হয়েছিলাম, ঠিক ওইখানেই দুটো রাস্তার সংযোগস্থলে এসে অপেক্ষা করতে লাগলাম মাস্টারমশাইয়ের জন্য। মিনিট খানেকের মধ্যেই দেখলাম ভদ্রলোক ফিরে আসছেন। মুখ দেখে তো মনে হলো না যে উনি কিছু খুঁজে পেয়েছেন বলে। বললেন, না, কিছুই পাওয়া গেল না। আচ্ছা, এদিকের কি খবর? উফ, ফাঁকা মাঠ আর মাঠ, মাঝে মাঝে দু একটা গাছপালা ছাড়া তো কিছুই চোখে পড়ল না। ভদ্রলোক হতাশ ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো ব্যোমকেশের কাছেই ফেরা যাক। ব্যোমকেশের কাছে ফিরে দেখি আগের মতোই পুঁথি হাতে বসে, শুধুমাত্র ডান পাশে দুটো পোড়া সিগারেটের অবশেষ। এটাই পার্থক্য। তা কিছু পেলে ব্যোমকেশ? বার করতে পারলে কিছু? হ্যাঁ, যৎসামান্যই। ওইদিকে তো যৎসামান্যও কিছু পাওয়া গেল না। তুমি ঠিকই বলেছিলে ব্যোমকেশ। না, আপনিও সেরকম একটা ভুল কিছু ছিলেন না। এই ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা তো ছিলই। আচ্ছা, যাক সেসব কথা। তো তুমি নতুন কি একটা আবিষ্কার করলে, সেটাই বলো। আমি এতক্ষণ নিজে থেকে কিছুটা মানানসই বর্ণর একটা সেট তৈরির চেষ্টায় ছিলাম। সব কটা না পারলেও কিছু বর্ণর মান খুঁজে পাওয়া গেছে। এই দেখুন। কথাটা বলে ব্যোমকেশ ওর বাঁ পাশ থেকে নোটবুকটা তুলে সুরেন্দ্র বসাকের হাতে দিল। দেখলাম বেশ কয়েকটা বর্ণ চিহ্নিত করেছে, যেমন প, স, ত, ক, ছ। সব মিলিয়ে 10-11টা হবে খুব জোর। ব্রেভো ব্যোমকেশ, ব্রেভো! ব্যোমকেশ এবার নোটবুকের পরের পাতাটা খুলে বলল, এই কটা শব্দ চেনে গেছে, এই দেখুন। এগুলোর ওগুলোর বাংলা অর্থগুলো। দেখলাম নোটবুকে বেশ কয়েকটা শব্দ লেখা, লাল কালিতে বড় বড় অক্ষরে। শব্দগুলো ছিল কিছুটা এই রকম: দক্ষিণ, পূর্ব, পুষ্করিণী, গুরুকুল। কি বুঝছেন? দক্ষিণ বা পূর্ব দিকে কোথাও একটা পুকুর থাকবে, হয়তোবা পূর্বে ওইখানেই কোনো গুরুকুল থেকে থাকবে। হ্যাঁ, ঠিকই বলছেন মাস্টারমশাই, কিন্তু দিকটা দক্ষিণ বা পূর্ব হবে না, ওটা হবে দক্ষিণ পূর্ব কোণ।
এমনিতেও আপনারা পূর্ব বরাবর খুঁজে দেখেছেন আগে, কিছুই যখন পাওয়া যায়নি ওদিকটার কথা তো আপাতত ছেড়ে দিন। আর রইল দক্ষিণ দিকের কথা, ওদিক থেকে তো হ্যাঁ, ওদিক থেকেই তো আমরা এসেছি, তাই দক্ষিণ দিকটাও বাদ পড়লো। আচ্ছা, পুঁথিটা একবার দেখাও তো ব্যোমকেশ। এই দক্ষিণ ও পূর্বে দুটো শব্দের অবস্থান দুটো কিন্তু দেখা দরকার। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে প্রথমে দক্ষিণে গিয়ে তারপর নির্দিষ্ট একটা স্থান থেকে পূর্বে মোড় নিতে হবে, কিংবা ব্যোমকেশ ভদ্রলোকের দিকে এগিয়ে দিল পুঁথিটা, হাত দিয়ে নির্দেশ করে কিছু দেখালো মাস্টারমশাইকে। না, এ দুটো যখন পাশাপাশি লেখা তখন দক্ষিণ পূর্ব দিককেই আমার মনে হচ্ছে নির্দেশ করা হয়েছে। তো চলো এগোনো যাক, আর অপেক্ষা কিসের? এখনো পর্যন্ত 1 ঘন্টার বেশি পথ হাঁটা হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো গুরুকুল বা পুকুরের দেখা নেই। শুধু ফাঁকা মাঠ আর মাঠ, মাঝে মাঝেই কিছু ঝোপঝাড় গোছের গুল্ম জাতীয় উদ্ভিদের সমারোহ, কিংবা কখনো খুব নিচু নিচু ঢিবি। এসব ছাড়া আর অন্য কিছুর প্রায় দেখা নেই বলা যায়। আমার তো মনে হচ্ছে না যে আমরা গুপ্তধনের দিকেই হাঁটছি বলে। এমনটাও তো হতে পারে যে ওই শব্দগুলোই ভুল বার করেছে ব্যোমকেশ। না না, আমি ওর কাজকে মোটেই সন্দেহ করছি না, কিন্তু পুঁথিটা তো এইভাবেই লেখা। বর্ণমালার হেরফেরে একটা লেখারই নানা রকম অর্থ বেরোতে পারে। হতেও তো পারে ব্যোমকেশের খোঁজা শব্দগুলো এই অমরনাথপুরের গুপ্তধন খোঁজার চাবিকাঠি আসলেই নয়। মানে বোঝাতে পারছি কি বিষয়টা ঠিক? হতেও তো পারে এটা অন্য কোনো স্থানের গুপ্তধন খোঁজার চাবিকাঠি। ব্যোমকেশের খোঁজা বর্ণমালা আসলেই এই অমরনাথপুরের গুপ্তধন খোঁজার উপযুক্ত বর্ণমালা নয়। এটা হয়তো অন্য কোনো গুপ্তধন সন্ধানের পথপ্রদর্শক, জানি না। ব্যোমকেশকে ব্যাপারটা বললাম। সুরেন্দ্র বসাকের মুখ দেখে তো মনে হলো এই ব্যাপারটা উনি খেয়ালই করেননি। এরকমও কিছু যে হতে পারে যেন ভুলেই গেছেন ভদ্রলোক। আমার কথা শুনে ওনাকে একটু দমে যেতেই দেখলাম মনে হলো। এখনও পর্যন্ত 1 ঘন্টার বেশি পথ হাঁটা হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো কিছুরই দেখা মেলেনি। আমার তো মনে হচ্ছে না গুপ্তধনের দিকেই হাঁটছি বলে। আগেই বললাম। ব্যোমকেশকে কথাটা বলতেই ও বলল, সাব্বাস অজিত, সাব্বাস, বেশ ভালো বলেছো বন্ধু। এই না হলে ব্যোমকেশ বক্সির অ্যাসিস্ট্যান্ট। সেসব তো ঠিক আছে, কিন্তু এবার কি? তোমার কথার অবশ্যই যুক্তি আছে, কিন্তু এটা আমি পূর্বেই ভেবে দেখেছি বন্ধু। আমি শত চেষ্টার পরও অন্য কোনো বর্ণমালার সন্ধান করতে পারিনি এই পুঁথির শেষ ভাগটার জন্য। আমার মনে হয় এই পুঁথির শেষ ভাগটার একটাই অর্থ বর্তমান। শুধু প্রথমের ভাগটারই নানা রকম অর্থ বার করা যায়। পুঁথির প্রথম ভাগটার অর্থ বর্ণমালার উপর নির্ভর করে পরিবর্তন হতে থাকে, এবং এই ক্ষেত্রে যেমনটা আমরা অমরনাথপুরে উপস্থিত হয়েছি পুঁথি ধরে, ওরকমটাই প্রত্যেক বর্ণমালার সেটের পরিবর্তনে আমরা এই অমরনাথপুরের পরিবর্তে আরও অন্য জায়গায় পৌঁছে যাব হয়তো। আর তারপরে রাস্তা একই, দক্ষিণ পূর্ব দিক, পুকুর ইত্যাদি ইত্যাদি। আর মনে রাখবে, আমি এক্ষেত্রে হয়তো কথাটার প্রয়োগ করেছি। হতেই পারে তোমার ধারণাই ঠিক, আমার সব খাটুনি বৃথাও যেতে পারে সেক্ষেত্রে। সবই সম্ভব বন্ধু, সবই সম্ভব। এটাও কি ঠিক ভাগ্যের উপর ভর করে চলা হচ্ছে না? ব্যোমকেশ? এখন ব্যোমকেশ ব্যতীত আমরা দুজনেই একদম হাল প্রায় ছেড়েই দিয়েছি বলা যায়। একেবারে উদ্যমহীনভাবে যেন হেঁটে চলেছি। সামনে দেখো, কিছু কি দেখতে পাচ্ছ কেউ? হ্যাঁ, কিছু একটা তো আছেই। আচ্ছা, ঘর বা বাড়ি ধরনের কিছু হবে নাকি? ব্যোমকেশ, কি মনে হয় আমরা কি পৌঁছে গেলাম? এটাই কি সেই গুরুকুল নাকি? হ্যাঁ, হতেও পারে, বলা যায় না কিছুই। সম্ভাবনা তো আছেই এরকমটা হবার। আরে আমি যে মজা করে বললাম, তুমি তো দেখছি ব্যাপারটা একদম সিরিয়াসলি নিয়ে নিলে। হ্যাঁ, তাই না ব্যোমকেশ? যেটাকে আমরা পুঁথিতে বলা গুরুকুল বলছি, ওটার একটু পরিচয় দেওয়া দরকার তোমাদের কাছে। এটা কয়েকটা পুরনো ঘরের অবশিষ্টাংশ মাত্র, বেশ খানিকটা জায়গা নিয়ে অবস্থিত। মাটি থেকে খুব জোর কোমর অবধি হবে কোনো কোনো জায়গায়। ঘরের নোনা ধরা দেওয়ালগুলো নিজেদের টিকিয়ে রাখার চেষ্টায় বারবার ব্যর্থ হয়ে সময়ের কাছে হার স্বীকার করেছে। সেই পূর্বের ঐতিহ্য এখন আর কিছু মাত্র অবশিষ্ট নেই। না, ব্যোমকেশ খুব একটা ভুল ছিল না।
এটাকে ওই পুঁথিতে বলা গুরুকুল বললে খুব একটা ভুল বলা হবে না, কেননা এটার কিছুটা দূরেই একটা শুকনো খাদের মতো কিছু একটা অবস্থিত। এটাই যে ওই পুঁথিতে বলা পুষ্করিণী সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তাছাড়া এটাকে দেখে এর বয়স সম্বন্ধেও সহজেই আন্দাজ করা সম্ভব। মাস্টারমশাই, সামনে শুকিয়ে যাওয়া পুকুরের খাদ, এই স্থাপত্যের অবশিষ্টাংশ তো একটা কথাই বলতে চাইছে। হ্যাঁ, এটাই তো সেই পুঁথিতে উল্লেখিত জায়গা। ব্যোমকেশ, তোমার ভাগ্য যে বেশ প্রসন্ন। আমি তো কখনোই হাল ছেড়ে দিয়েছিলাম। শেষ পর্যন্ত যে খুঁজে পাবো এটাকে, এটা আমি ভাবিনি কখনো। পুঁথিতে বলা সব বিবরণী মিলে যাচ্ছে যখন, তখন আর সময় নষ্ট করে কী বা লাভ? চলুন খোঁজা যাক ব্যাপারটাকে। এতদূর সঠিকভাবে এগিয়ে যদি শেষমেশ সেই গুপ্তস্থান নাই বা খুঁজতে পারলাম, তাহলে আর হলোই বা কি? লোকানো স্থান বলতে থাকার মধ্যে আছে তো শুধুমাত্র এই ঘরের মেঝেগুলোই। মাটির নিচটাই হলো সব থেকে সুরক্ষিত জায়গা তুলনামূলকভাবে। আর ভারতীয় ইতিহাসে এইরকম ঢের নিদর্শন পাওয়া যায় যে মাটির নিচে মূল্যবান সম্পদ গচ্ছিত করে রাখার। কিন্তু এ তো পাথরের মেঝে, এটার নিচে কি করে কিছু গচ্ছিত করে রাখা সম্ভব? আর যদি ধরেও নিই যে কোনো উপায় রেখেই থাকে, তাহলে আমরাই বা পৌঁছবো কি করে ওই জায়গায়? না, আমার এরকমটা মনে হয় না। কীরকম বলো তো? এই পুঁথিটা ধাঁধার আকারে অবশ্যই লেখা নয়। আমি যতদূর বুঝলাম, লেখাপড়াটাই একমাত্র কঠিন কাজ ছিল এখানে। বাকি যথেষ্ট সহজ ভাষাতেই নির্দেশ করা আছে এতে গুপ্তস্থানের রাস্তা। কিন্তু এসবের সাথে মেঝের নিচে ওই গুপ্তস্থান না থাকার সম্পর্কটা কী ব্যোমকেশ? সম্পর্ক একটাই, দেখুন, এই পুকুরটাকে কিন্তু পথপ্রদর্শক হিসেবে নিশ্চয়ই ব্যবহার করা হয়নি পুঁথিতে। আর সেরকমটা হলে এই পুষ্করিণীর উল্লেখ পুঁথির লেখার এত শেষ বরাবর থাকতো না, থাকতো শুরুতেই। তুমি বলতে চাইছো যে এই গুরুকুলের উল্লেখ করা হয়েছে শুধুমাত্র পথ প্রদর্শক হিসাবে, আসলে গুপ্তস্থান এই পুকুরেরই, অর্থাৎ এখনকার এই শুকনো খাতের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আমার মন তো বলছে ঘটনাটা এমনটাই। কিন্তু এই এত বড় খাদের কোথায় থাকবে ওই গুপ্তস্থান, আর সেটাকে খোঁজাই বা হবে কি করে? আমরা সকলে এই ভাঙা দেয়ালের স্তূপ থেকে বেরিয়ে এগিয়ে গেলাম শুকনো খাদের দিকে। এই খাদের চারপাশটা কাঁচা হলেও এর ঘাটটা কিন্তু বড় বড় পাথরের চাই দিয়ে একরকম জাঁকজমকভাবেই তৈরি। ঘাট থেকে সিঁড়ি নেমে গেছে সোজা পুকুরের মাঝ অবধি। এইখানে কত মানুষই না যাতায়াত করতো একসময়। গুরুকুল ভর্তি মানুষজন, গুরু শিষ্যের কথোপকথন, শিক্ষা চর্চা সমস্তটা নিয়েই কত না প্রাণবন্ত ছিল এই জায়গাটা একসময়। খাদ আর এই ভগ্নপ্রায় ঘরগুলোর আশেপাশে এখন কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। কেমন একটা নারকীয় নিস্তব্ধতা আর বিষণ্ণতা ছেয়ে আছে যেন পুরো জায়গাটা ঘিরে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ কি এর প্রাচীন প্রাণবন্ত রূপের কল্পনাও করতে পারবে? আমার তো মনে হয় না। বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থিত খাদটা, কমসে কম 2-3 বিঘা তো হবেই সবটা মিলিয়ে। এত বড় খাদের সর্বত্র খোঁজা তো এখনই সম্ভবপর নয়। আমাদের সন্দেহের পরিধিটা ছোট করে আনতে হবে প্রথমে। আমার মতে এই বাঁধানো ঘাটেরই কোনো অংশে ওই গুপ্তস্থান থাকতে পারে। হ্যাঁ, সম্ভব। এটা কিন্তু খুবই সম্ভব ব্যোমকেশ। আমি যদি হতাম এই ঘাট চত্বরেই লুকাতাম ওই পুস্তক সমস্ত। ব্যোমকেশকে এবার যেন একটু চিন্তামগ্ন দেখলাম। কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে রইল বাঁধানো ঘাটের দিকে। এগিয়ে গিয়ে বেশ কয়েকবার পায়চারি চালালো। পায়ের আঘাতে ঠুকে ঠাকে দেখল সর্বত্র। এরপর যেন মুখের বিষণ্ণ ভাব আরও কিছুটা বেড়ে গেল। এক মুহূর্ত আকাশের দিকে হতাশভাবে চেয়ে থেকে পিছু ফিরে ওই ভগ্নপ্রায় গুরুকুলের অবশিষ্টাংশের দিকে হাঁটা লাগালো। এদিকে সুরেন্দ্র বসাকো বলার মতো তেমন কিছুই করছেন না, চুপ করে বসে আছেন খাদের দিকে মুখ করে। আর আমি আর কি করি, একবার একরকম দেখি আর একবার ওর দিকে দেখি, বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে ব্যাপারটা। ওই গুপ্তধন, গুপ্তস্থান এসব কিছুর হদিশি বার করা আমাদের দ্বারা মনে হয় না আর সম্ভব হবে। তাই বসে দেখা ছাড়া আর কিছুই করার নেই। হঠাৎ দেখেই ব্যোমকেশ ফিরে আসছে এদিকে। ওর মুখের ভাবের বিবরণ দিয়ে আর তোমাদের ক্লান্ত করতে চাই না, সেই আগের মতোই অবস্থা এখনও। ওহ, এই যে ব্যোমকেশ, পেলে কিছু খুঁজে? না বন্ধু, এখনো না, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। কথাটা বলে একটু জোর করে মুচকি হেসে খাদের পার বরাবর হাঁটতে শুরু করলো, আর আমিও ওর পিছু নিলাম।
ভালোভাবে খুঁটিয়ে নিরীক্ষণ করে এগিয়ে চলল ধীরে ধীরে। এগিয়ে চলেছে আর থেমে থেমে কি যেন দেখছে মাঝে মাঝে। জানার ইচ্ছে তো ছিলই, কিন্তু জানতাম এর সদুত্তর ওর কাছ থেকে এখন আর পাবো না। তাই কিছু না বলে এগিয়ে চললাম পিছনে পিছনে। খাতটার সম্পূর্ণটার একবার পরিক্রমা সেরে আমি তো বেশ ক্লান্ত, কিন্তু ব্যোমকেশের থামার নাম নেই। সিঁড়ি বরাবর নেমে এদিক ওদিক দেখে সিঁড়িটার বাঁ দিকে বরাবর লাফ মেরে নেমে গেল খাদে। কি করছে ও? এবার কি পুরো খাতটাই ঘেঁটে দেখার ইচ্ছা নাকি? সত্যিই পারেও বটে। আমি আরেকটা সিঁড়ির উপর একটু আনমনা হয়ে বসেছিলাম কিছুক্ষণ। হঠাৎ যেন দুলে উঠল পৃথিবী। সে কি ভূমিকম্প নাকি? এত প্রবল ভূমিকম্প দেখিনি তো কোনোদিন জীবনে। সুরেন্দ্রবাবু বেশ অবাকভাবে উনি চেয়ে আছেন আমারই দিকে। আমার পাশে নজর দিয়ে বুঝলাম ব্যাপারটা। ঘাটের তৃতীয় সিঁড়ির একটা অংশ, মানে যেখানটায় আমি বসেছিলাম, ওটা কোনো অদ্ভুত কারণে সরে গেছে অনেকটা বাঁ পাশে, এবং ওটা আমাকে শুদ্ধ নিয়ে সরার কারণেই আমার ভূমিকম্পের অনুভূতিটা অনুভূত হয়েছে। কি গুপ্তকক্ষ? আমার এই সিঁড়িতে বসার কারণেই কি ওই গুপ্তকক্ষের দ্বার খুলে গেছে? আমার তো ওই রকমটা একদমই মনে হয় না। ব্যোমকেশকে দেখি সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে, মুখে জয়ের হাসি। এই তুমিই কিছু করেছো তাই না ব্যোমকেশ? ব্যোমকেশ কিছু না বলে দুহাত দিয়ে পাথরের খুলে আসা অংশটাকে ঠেলে গুপ্তকক্ষটাকে পুনরায় বন্ধ করে দিল। এবার লক্ষ্য করলাম ব্যাপারটা। একটা অস্পষ্ট দাগ, দুটো আলাদা পাথরের মাঝের যে ফাঁকটা এখন আমরা খুব সহজেই লক্ষ্য করতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও ওটা লক্ষ্য পড়েনি। ওর আশেপাশে পাথরের গায়ের অন্য ফাটলগুলোর মাঝে কেমন সুন্দরভাবে লুকিয়েছিল জিনিসটা। আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম ব্যোমকেশের পাশে। দেখো, এতক্ষণ লক্ষ্যই করিনি ব্যাপারটাকে, কিন্তু ব্যোমকেশ তুমি খুললে কিভাবে এটাকে? কাছ থেকে প্রথমটা আমি ফাটলটা লক্ষ্য করিনি, নজর আন্দাজ করি দেখিও ব্যাপারটাকে, কিন্তু যখন এই ফাটলটাকে বাঁ পাশ বরাবর নিচে নেমে যেতে দেখি তখন বুঝি ব্যাপারটা যে কিছু তো ব্যাপার আছে। তারপর এখানে এসে আন্দাজে হাতড়াতে এই যে এটায় হাত পড়ে যাওয়াতেই ঘটে যায় জাদু। খাদের একেবারে নিচের অংশের একটা পাথর, ওটাই হলো এই প্রবেশ পথের চাবিকাঠি। আমি কিছু না ভেবে সর্বশক্তি দিয়ে ঠেলে ধরলাম ওটাকে। না, কিছুই হলো না। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম ব্যোমকেশের দিকে। এটাই কাম্য নয় কি? এত সহজে তো এটা খোলবার নয়। নির্দিষ্ট একটা আনকমন প্যাটার্ন নিশ্চয়ই আছে এর। এটাকে উপর নিচ চাপ দিলে কিছুই হয় না, কিন্তু তুমি যদি ঠিক এইভাবে পাশাপাশি চাপ দাও। কথাটা বলি ব্যোমকেশ পাশাপাশি চাপ দিল পাথরটায়। একটা মৃদু খট করে আওয়াজের সাথে সাথে ঘর ঘর শব্দে খুলে গেল প্রবেশদ্বার। পরের দিন সকালবেলা হ্যারিসন রোডের বাড়িতে আমি আর ব্যোমকেশ। আজ ব্যোমকেশ বসে খবরের কাগজ পড়ছিল, তখনই যেন ও ঘরের টেলিফোনটা বেজে উঠল। এই দেখো, কালকের ঘটনাটা শেষ না করেই আমি আবার অন্য গল্পে ঢুকে পড়ছিলাম। কালকে পেলাম ওই গুপ্ত কক্ষের ভিতর, সেটা তো বলাই হয়নি তোমাদের। ওই সরে যাওয়া সিঁড়ির মাঝের দ্বার দিয়ে নেমে দেখলাম একটা সরু রাস্তা চলে গেছে সামনে। চারপাশে পাথরের দেওয়াল, নিচের জমে থাকা জলে ভিজে পা নিয়ে এগিয়ে চললাম তিনজন। খানিকটা এগোতেই বর্গাকার একটা ঘরের মতো জায়গায় পৌঁছলাম। ঘরের দেওয়ালের পাথর খোদাই করে সেলফের মতো তৈরি করা, আর তাতে সঞ্চিত পৃথিবীর সবচেয়ে মূল্যবান গুপ্তধন, সারি সারি বইপত্র। বই বলছি বটে, কিন্তু ওগুলোকে পুঁথি কিংবা ওই ধরনের কিছু বলাই বোধহয় শ্রেয়। লাল সারুতে মুড়ে কত যত্নে সঞ্চিত সব প্রাচীন জ্ঞান ভাণ্ডার, যে সমস্ত দৌলতে ভারত একসময় বিজ্ঞান, ভূগোল, দর্শনে সমস্ত দিকেই এগিয়েছিল পৃথিবীর আর অন্য দেশগুলোর থেকে। ভারতের গৌরবময় সব ইতিহাস। পরে ব্যোমকেশ রাখালবাবুকে জানিয়েছিল বিষয়টা। এখন সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে ওগুলোকে উদ্ধার করার জন্য। উপর থেকে ব্যোমকেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত বিষয়টার। এই অমরনাথপুরের ব্যাপারটা তো বটেই, ওই পুঁথিতে লুকিয়ে থাকা অন্য সমস্ত গুপ্তকক্ষের দ্বার খোলার দায়িত্ব এখন ওরই কাঁধে।
যাক, আজকের গল্প এতটাই। ওদিকে ঘরের ফোনটা বাজছিল বলছিলাম না, ওটা এখন বেজেই চলেছে। সত্যান্বেষী মশাইয়ের উদ্দেশ্যে ডাক দিলাম, আরে ব্যোমকেশ, টেলিফোনটা বাজছে যে, আর দেখো কে ফোন করলো, বোধহয়